আচ্ছা, তাইলে আমি সর্বপ্রথম যেটা কাজ করলাম, আমি একটা আমার নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে আর একটা ফোল্ডার ক্রিয়েট করে আমি একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, এই ফাইলটা নেওয়ার পরে আমি এটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করব। আচ্ছা, আমি সবগুলো ফাইল এখানে ক্লোজ করে দিই। না, এটা আমার আমার ফাইল আগে এটাকে করা ছিল, এটা এই জন্য। তাহলে আমি শুধু আমার এই যে ইন্ডেক্স ফাইলটা এখন খুললাম, এইটাই শুধুমাত্র এটা দেখা যাচ্ছে, এর বাইরে আর কিছু নেই। আচ্ছা, এখন এটা ব্ল্যাঙ্ক একটা ফাইল। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আসলে কি করতে যাচ্ছি। আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল লেখা একটু বন্ধ করে দিয়ে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এইটা মূলত আমরা সর্বপ্রথম যেটা শিখবো সেটা হচ্ছে এইচটিএমএল। কেন এইচটিএমএল শিখবো সেটা আমাকে জানতে হবে। এই এইচটিএমএল দিয়ে মূলত যেটা হবে সেটা হচ্ছে এইচটিএমএল একটা ফ্রেম তৈরি করবে, একটা কাঠামো তৈরি করবে, ঠিক যার উপরে আমরা কি করতে পারি, সিএসএস বসাতে পারি, জাভাস্ক্রিপ্ট বসাতে পারি, অর্থাৎ টোটালি একটা এনভায়রনমেন্ট তৈরি করবে। যে এনভায়রনমেন্টের মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ওয়েব পেজ, এবং যখন অনেকগুলো ওয়েব পেজের আসবে তখন সেটাকে আমরা একটু বললাম পূর্ণাঙ্গ ওয়েবসাইট। একটা ওয়েব পেজ দিয়ে একটা ওয়েবসাইট হতে পারে, তাইলে সেটাকে সিঙ্গেল পেজ ওয়েবসাইট বলা হয়। তাইলে আমাদের সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল ছাড়া অন্য কোনো কিছু মানে ওয়েব পেজ করতে গেলে প্রথমেই যেটা শিখতে হবে সেটা হচ্ছে এইচটিএমএল। এর কোনো বিকল্প নেই, এর কোনো অল্টারনেটিভ নেই, এইচটিএমএল লাগবেই, মাস্ট। খালি এইচটিএমএল দিয়ে কিন্তু ওয়েব পেজ হয়। আচ্ছা, খালি এইচটিএমএল দিয়ে ওয়েব পেজ হয়, তাহলে ওইগুলোর দরকার কি? এইচটিএমএল দিয়ে যে ওয়েব পেজটা হয় সেটা হচ্ছে স্ট্যাটিক। এটা আপনার সেই 95-96 সালের কথা, 97 সালের কথা, শুধু এইচটিএমএল দিয়ে ওয়েব পেজ বানানো হয়তো। তখন এতগুলো টেকনোলজি এইভাবে ছিল না। তো এই ওয়েব পেজটাকে আকর্ষণীয় করার জন্য, সুন্দর করার জন্য, যেখানে রং, কালার, এভরিথিং সব কিছু দেওয়ার জন্য সেই জন্য ইউজ করে সিএসএস। সিএসএস এর পুরা মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, আর এইচটিএমএল এর পুরা মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাইলে ক্যাসকেডিং স্টাইল শিট এর নাম দেখে আমরা টের পাচ্ছি যে এটা স্টাইল দেওয়ার জন্য শুধু তৈরি হয়েছে। আচ্ছা, এখন এর অনেক কাজ, যে CSS2 আমরা CSS2 দেখবো, CSS3 অ্যাডভান্স প্রজেক্ট যেটা আছে সেটাতে দেখবো যায়। তো CSS2 থেকে CSS3 অনেক বেশি, মনে করেন যে আছে, ওর প্রপার্টি এবং ভ্যালু এত পরিমাণের বেশি, অর্থাৎ অ্যাডভান্স অনেক। তো CSS2 দেখবো, CSS3 বুঝতে পারবে, সমস্যা নেই। তারপরে এইবার ইন্টারাকশন, আমার ওয়েব পেজটা যে ইন্টারাক্ট করতে পারে দুইভাবে। একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে ইন্টারাকশন হতে পারে, একটা হচ্ছে সার্ভার সাইড থেকে ইন্টারাকশন হতে পারে। ক্লায়েন্ট সাইড থেকে যদি আমি ইন্টারাকশন তৈরি করতে চাই, আমাকে জানতে হবে জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক ইজি করে দিয়েছে সেটা হচ্ছে jQuery। আচ্ছা, আর যখন সার্ভার সাইড নিয়ে কাজ করব তখন পিএইচপি থেকে স্টার্ট দেব। আমি কি বোঝাতে পারলাম কথা? ওটা হচ্ছে সার্ভার সাইডের কাজ, হচ্ছে পিএইচপি নিয়ে যতগুলো কাজ আছে সিস্টেম সার্ভার সাইড ওয়ার্ক। তাহলে আমাদের ডিজাইনের যে অংশটুকু সেটা হচ্ছে মোটামুটি এইচটিএমএল, সিএসএস, jQuery অর্থাৎ জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এইবার সিএসএসকে আরও সুন্দর করার জন্য খুব অল্প কোড লিখলেই চলে বা কোড না লিখলেও চলে, সেই জন্য ইউজ করা হয় সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, নাম বুটস্ট্র্যাপ। নাম শুনছেন হয়তো, বুটস্ট্র্যাপ। তাহলে আমাদের কাজ হবে এইচটিএমএল শেখা, সিএসএস শেখা, সিএসএস এর পরে বুটস্ট্র্যাপ শেখা, বুটস্ট্র্যাপের পরে jQuery শেখা। এইগুলো আমরা শিখবো এই জন্যই কারণ এটা যেহেতু একটা ডেভেলপমেন্ট কোর্স, তো ডেফিনেটলি আমাদের কাজ করতে হবে ম্যাক্সিমাম অন্যজনের ডিজাইনের উপরে। তো অন্যজনের ডিজাইন চেনার জন্য, অন্যজনের ডিজাইনের উপর আমি কোড লিখবো, সেগুলো জানার জন্যই মূলত আমাকে এই ডিজাইন আমাদের জানা লাগবে। তাছাড়া বাকি যে টাইমটা, বাকি যে সময়টা, বাকি যে ইটা হবে সেটা হচ্ছে ইসের উপরে, আপনার টোটালি পিএইচপি এবং পিএইচপি ফ্রেমওয়ার্কের উপরে। তাহলে এইচটিএমএল দিয়ে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এইচটিএমএল এর মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমরা এর নামটা বুঝলাম আসলে বিষয়টা কি। প্রথমে হচ্ছে এটা একটা ল্যাঙ্গুয়েজ। আর মার্ক আপ বলতে যে ল্যাঙ্গুয়েজে, খুব সহজ ভাষায় যদি বলে, সেই ল্যাঙ্গুয়েজে লেস দেন এবং গ্রেটার দেন সাইন থাকে, ঠিক আছে? মার্ক করার জন্য লেস দেন এবং গ্রেটার দেন, এবং এই লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে আমরা যা লিখব সেটা হবে ট্যাগ,
এবং এই লেস দেন গ্রেটার দেন যখন এর মধ্যে কিছু লিখবো সেটা ট্যাগে পরিণত হবে এবং HTML এর এই মার্কআপগুলো জোড়ায় জোড়ায় আসে। স্টার্টিং আর ক্লোজিং। ইয়েস, একটা স্টার্টিং আর একটা এন্ডিং বা ক্লোজিং যেটাই বলি না কোনো সমস্যা নেই। আর হাইপার কথার অর্থ হচ্ছে এক কথায় যেটা বলা হয় সেটা হচ্ছে জাম্প। ওয়েব পেজটা মূলত ওয়েব পেজের যে টেকনোলজি অর্থাৎ HTML এর যে মূলত টেকনোলজি সেটা হচ্ছে আমি যদি এক ফাইল থেকে আরেক ফাইলে যাইতে চাই, এটা যদি আমাকে লিনিয়ার ওয়েতে যাইতে হইতো, লিনিয়ার মানে স্টেপ বাই স্টেপ যদি যাওয়া লাগতো তাহলে কি ওয়েব পেজ ব্যবহার করতো না? যদি যেমন আমি সিঁড়ি দিয়ে 5 তলাতে উঠবো, তাহলে প্রত্যেকটা সিঁড়ি আমাকে কি স্টেপ বাই স্টেপ উঠতে হবে না? আমি তো লাফ মারে একটা সিঁড়ি বাদ দিয়ে আমি আরেকটা সিঁড়িতে পারবো না, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমাকে যাওয়া লাগবে। লাফও যদি মারি তাও স্টেপ বাই স্টেপ লাফ মারতে হবে। কখনো 1 নম্বর মানে 1 তলা সিঁড়িতে, কখনো 3 তলা সিঁড়িতে, কখনো এরকম করতে পারবো না। কিন্তু ওয়েব পেজের টেকনোলজি অর্থাৎ HTML এর টেকনোলজিটা হচ্ছে নন লিনিয়ার। আমি যখন তখন যে কোনো ফাইলে ক্লিক করলে লিঙ্ক থাকলে সে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে কী করতে পারবে, ছুটতে পারবে। সেটা যেখানেই হোক ম্যাটার না, সেটা এই পেজের মধ্যেই হোক কি এই ওয়েবসাইটের আরও অন্য কোনো পেজের মধ্যে হোক অথবা অন্য কোনো ওয়েবসাইটের পেজে হোক, যেখানে হোক সে কিন্তু ছুটতে পারবে। আসলে মূলত ওয়েব পেজটা এই জন্যই সবচেয়ে বেশি জনপ্রিয়। তাইলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এটা জোড়ায় জোড়ায় আসবে এবং মূলত ম্যাক্সিমাম ট্যাগগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সব জোড়ায় জোড়ায়, কিন্তু কিছু ট্যাগ আছে এরা হচ্ছে এদের মতো একটু আলাদা হয়, কারোর স্টার্ট আছে এন্ড নাই, এন্ড আছে স্টার্ট নাই, এরকম একটা সিস্টেম। তো আমরা এগুলো পরে দেখবো, আমরা আগে সিস্টেমে আসি। তাহলে যখন আমি লিখবো HTML লিখবো তখন আমাকে সর্বপ্রথম যে ট্যাগ ইউজ করতে হবে সেটা হচ্ছে HTML। ব্রাউজার নোটপ্যাড দিয়ে আমরা লিখবো, পরে আমরা আরও অনেক অত্যাধুনিক মনে করেন দেখবো আপনার আইডি দেখবো, নোটপ্যাড না IDE, যেটা নোটপ্যাডেতে শুধু আপনি লিখতে পারবেন, আর IDE হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট, বলা হয় আপনি লিখতেও পারবেন এবং আপনাকে ভুল হলে ইরর হলেও সাথে সাথে আপনাকে বলবো ওই লাইনের সমস্যা, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেটাকে বলা হয় IDE, ওইটা আমরা দেখব পরে। এখন আমাদের যে সিস্টেমগুলো আছে সেটা হচ্ছে HTML আমাকে ফার্স্টে লিখতে হবে। এখন এই পেজটা যদি আমি লোড দিই, ব্রাউজার সর্বপ্রথম বলে নিই যে কোনো ভিডিও ফাইল খুলতে হলে কোনো ভিডিও প্লেয়ার লাগে, কোনো অডিও ফাইল খুলতে হলে অডিও প্লেয়ার বা ভিডিও প্লেয়ারও পারে খুলতে। তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন খোলার জন্য তার নির্দিষ্ট কী আছে, সফটওয়্যার আছে বা প্রোগ্রাম আছে যেটা ওই ফাইলটাকে খুলতে পারে। তো HTML ফাইলকে খুলতে পারে হচ্ছে ব্রাউজার। তাহলে আমরা ব্রাউজার দিয়ে এটা কী করবো, রান করব। আচ্ছা, তাইলে যেটা আমি গুগল ক্রোম দিয়ে কী করব, গুগল ক্রোম, মজিলা, ইন্টারনেট এক্সপ্লোরার এগুলো আপনি জানেন, এগুলো নিয়ে আর বলার কিছু নাই। তবে সবথেকে ভালো ব্রাউজার এবং উঠে আসছে যেটা অনেক বেশি আধুনিক হচ্ছে সেটা হচ্ছে আপনার গুগল ক্রোম। আচ্ছা, যেটার ইঞ্জিন অনেক বেশি পাওয়ারফুল। যাও, আমি গুগলের করছি না, গুগল ক্রোমের আমাকে কিছু দেয়নি, কমিশনও দেয়নি যে গুগল আমি জাস্ট বলছি, আমি এটাই এখন কারেন্টলি ইউজ করি খুব বেশি। তাহলে এটাকে কিন্তু সে HTML হিসেবে রিড করা শুরু করছে, কিন্তু কিছু নেই, আমি এখন সে হয়নি। তো মূলত HTML লিখতে হলে বেসিক একটা স্ট্রাকচার আছে, সেই বেসিক স্ট্রাকচারটা হচ্ছে HTML স্টার্ট এবং এন্ড, এবং এর বিষয়টা যেটা করা হয়, যেভাবে করা হয় সেটা হচ্ছে আপনার এন্ড, স্টার্ট এবং এন্ডের মাঝে এর আরও ট্যাগ লিখতে হয় এবং সেগুলোকে বলা হয় তার চাইল্ড ট্যাগ বলা হয়, এবং আরও যে ট্যাগ আছে সিবলিং বলা হয়। সিবলিং হচ্ছে সহোদর, মানে একই প্যারেন্টসের যে চাইল্ডগুলো থাকে সেগুলো। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে হেড, বেসিক স্ট্রাকচার। HTML লিখতে বলেছে তাই আমি এইভাবে লিখতে হবে, তাই এইভাবে লিখছি। অন্যভাবে লিখতে বললে পরে অন্যভাবে আমাকে লেখা লাগতো, এছাড়া কিছু না। ঠিক আছে, প্রথমে হেড। তো হেড হচ্ছে, হেড এবং বডি এই দুইটাই হচ্ছে HTML এর কি চাইল্ড, মেইন এই দুটোই। এরপরে যারা থাকবে তারা হচ্ছে হেড অথবা বডির চাইল্ড হবে, হেড অথবা বডির চাইল্ড হবে। তো হেডের মধ্যে যেটা আরেকটু বেসিক যেটা আমাকে লিখতে হয় সেটা হচ্ছে টাইটেল। এইটা মূলত হচ্ছে ব্রাউজারের টাইটেল বারে কোনো কিছু লিখলে পারে, এখানে লিখলে পারে ওখানে শো হবে টাইটেল বারে, ব্রাউজার টাইটেল বারে। তাহলে এই হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার। আচ্ছা, বেসিক স্ট্রাকচার, তো বেসিক স্ট্রাকচার দিলেই তো আসলে আমার এটা দেখাবে না, এর মধ্যে আমাকে আরও কিছু লিখতে হবে। এখন স্ট্রাকচার তো আসলে শো হবে না,
এখন HTML দিয়ে আমি লিখছি, HTML যদি ব্রাউজারে শো করে তাহলে তো আর কোনো কাজ হলো না। শো করবে কি, জাস্ট আমি এই ট্যাগের মধ্যে যে টেক্সটগুলো লিখবো, যা কন্টেন্ট থাকবে সেগুলোই মূলত শো হবে। তো আমি এগুলো এখন শো করার চেষ্টা করি। তো আগে জানিনি যে আসলে মূলত ব্রাউজারের এই যে সাদা অংশ থেকে এখান থেকে শুরু করে যত ফাঁকা জায়গা আছে, সাদা প্লেস, নট এর উপরে, এইটা টোটালি আসলে থাকে এই বডির মধ্যে, মনে থাকবে এই বডি ট্যাগের মধ্যে। তার মানে আমরা এই সাদা ব্রাউজারের সাদা অংশের মধ্যে আমরা যাই ইমপ্লিমেন্ট করতে চাবো, যাই দেখাতে চাবো না কেন, ডিসপ্লে করতে চাবো, সেটা আমাকে লিখতে হবে মাস্ট বডির মধ্যে। তাইলে হেডের মধ্যে কি থাকবে, তাহলে তো সমস্ত পেজই তো বডির মধ্যে থাকবে। হেডের মধ্যে যে অংশগুলো থাকবে এটা কেবল HTML চলছে। এরপরে যখন আমরা CSS শিখবো, এরপরে যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো, সবগুলো হেডের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি বলতে পারলাম, তার মানে হেডের মধ্যে আসলে ফাংশনালিটিগুলো ইউজ হবে, এক্সটেনশনগুলো ইউজ হবে, আর বডির মধ্যে আমার পুরো কন্টেন্ট ইউজ হবে। হেডের কোনো কন্টেন্ট কিন্তু অ্যাকচুয়ালি এসে দেখায় না, আপনার বডিতে দেখাবে না, কিন্তু বডির কন্টেন্টগুলো যাতে যেই জিনিসগুলোতে এফেক্টেড হবে, পরিবর্তন করা যাবে, একে আরও বেশি ফাংশনালিটি প্রদান করা যাবে, সেগুলো মূলত থাকে হেডের মধ্যে। বোঝা গেছে ব্যাপারটা? এগুলো দেখলে আরও টের পাবেন। তো আমি এখন সর্বপ্রথম যেটা লিখবো টাইটেল। টাইটেলের এই অংশটা কিসে দেখা যাবে? টাইটেল বারে দেখা যাবে। তো টাইটেল বারে আমরা বলে দিই, ব্রাউজারে এইটা লিখেই অল টাইম এইটা লিখে আমাকে সেভ করতে হবে। একটা ফুল স্টপ দিলেও লিখে আমাকে সেভ করতে হবে, এবং ব্রাউজার সবসময় আগের স্টেটে পড়ে থাকে। যদি আপনি কন্টিনিউয়াসলি ব্রাউজারতে ওপেন করেন সেটা আলাদা ব্যাপার, সে কারেন্টটা ওপেন করবে, কিন্তু যদি আগের থেকে অবস্থান মানে এই লোড দেওয়াই থাকে, তো এটাকে এসে আবার রিলোড দিতে হয় টাইটেল চলে আসছে। ঠিক আছে, তাইলে আমরা কিন্তু এই জিনিসটা বুঝলাম যে আমাদের এই স্ট্রাকচার কাজ করছে। এখন আমরা এখানে লিখব হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, সেভ করলাম। আমি বলে দিই আবার ক্লিয়ার যে আপনি এখান থেকেও সেভ করতে পারেন। প্রাথমিক অবস্থায় সেভ কিন্তু ইনঅ্যাক্টিভ, তার মানে সেভ করছি অলরেডি, আমি সেভ করে ফেলছি অলরেডি। এখান থেকে সেভ করতে পারেন, আর যখন ফার্স্ট হবেন তখন কন্ট্রোল-S, কারণ ওখান থেকে করার সময়ই দেওয়া যাবে না আর। তো সেভ, দেন আবার রিলোড, আমার কিন্তু চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমি বলছিলাম বডিতে এই অংশ দেখাতে হলে আমাকে মাস্ট বডির মধ্যে কিন্তু দিতে হবে, ব্রাউজারের এই সাদা অংশের মধ্যে লিখতে হলে আমাকে অবশ্যই এই বডি ট্যাগের মধ্যে লিখতে হবে। আমাদের এই হচ্ছে ব্যাপার। এখন কোনো লেখাকে আমি এভাবে ফাঁকা লিখতে পারি না। ফাঁকা লিখলে তাকে যদি কেউ বলে যে এই হ্যালো নামের এইটাকে আমি একটু কালার দিতে চাই বা এটাকে মডিফাই করতে চাই, তখন আমাকে মাস্ট কি করতে হবে? ট্যাগের মধ্যে নিয়ে আসতে হবে। তো আসলে মূলত আমরা HTML করতে করতে CSS শিখবো। HTML করতে করতে আমরা মূলত কি করব? CSS শিখে ফেলবো। ঠিক এইভাবে হবে যে আসলে টেরই পাওয়া যাবে না যে আমরা CSS মানে তাকে কি দেওয়া? স্টাইল দেওয়া। CSS মানে তাকে কি দেওয়া? স্টাইল দেওয়া। আর স্টাইল তো মানে তো আমরা জানি তাকে রং সং কালার হাবি জাবি একটা দেখ কথায় তাকে বলায় যে ফ্যাশন এই সে সাজসজ্জা সব কিছু। তাহলে আমরা একে হ্যালো ওয়ার্ল্ডকে আমরা দেওয়ার আগে আমরা একটা জিনিস দেখে আসি, হ্যালো ওয়ার্ল্ড এইভাবে থাক। তা আমরা চাচ্ছিলাম যে এই যে সাদা অংশ দেখা যাচ্ছে না, এটাকে আমি একটু কালার করব, হতেই পারে। তো দেখে আসি। তো এই সাদা অংশটা, এই পুরা সাদা অংশ আমি চাচ্ছি, তো পুরা সাদা অংশ কোন ট্যাগের মধ্যে অবস্থান করছে? নিশ্চিত বডি ট্যাগের মধ্যে। তাহলে আমাকে যদি স্টাইল দিতে হয় তাহলে আমি কিসে দেবো? বডি ট্যাগে চাই। আচ্ছা, CSS বেশ কয়েক ধরনের দেওয়া যায়। আমি এখন যেটা মানে শেখাবো HTML করতে করতে, সেটা আসলে মূলত প্রাথমিক দিকে যেটা চলবে সেটা হচ্ছে এক ধরনের CSS। তবে CSS মূলত বিভিন্ন জায়গায় লেখা হয়, কিন্তু আসলে CSS এর মূল যে রুলস একই, সেম, সবার জন্যই সেম। সেটা আমি যদি ইনলাইন দিই, তিনভাবে দেওয়া যায়। আমি একটু বলি, তিনভাবে দেওয়া যায়। সেটা হচ্ছে ইনলাইন, তার মানে বডিতে এসে একটা স্পেস দিয়ে, হেডের মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে, অথবা যখন অ্যাডভান্স কাজ করা হবে সেটার এর মধ্যে হেডের মধ্যে জাস্ট লিঙ্ক দেওয়া হবে, ফাইলটা থাকবে বাইরে, ওটাকে এক্সটার্নাল বলা হয়। ঠিক আছে, তাহলে কয়ভাবে? এটা আমি আরও বলবো পরে, তিনভাবে। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মূলত এই বডিতে আসে। তো এখানে HTML কিন্তু অ্যাকচুয়ালি স্পেস কাউন্ট করে না। আমি যদি এখানে স্পেসের ব্যাপারটা দেখে আসি, আমি যদি এখানে আবার হ্যালো ওয়ার্ল্ড লিখি, ও কি করে একটু দেখে আসি।
পাশে লিখছে, ও কিন্তু স্পেস চেনে না। তো মনে হতে পারে যে এই লেখাটা আমরা তো একটু নিচে রাখছি, এইভাবেই থাকবে, এভাবেই দেখবো। তাহলে এখানে আমাকে যেটা একটা কাজ দিতে হবে সেটা হচ্ছে বিআর ট্যাগ। এই ট্যাগ কিন্তু দেখেন কি বলবো, যার স্টার্ট আছে কিন্তু এন্ড নাই, এমনই দেখতে। তাহলে বিআর আছে ব্রেক লাইন, অর্থাৎ আমরা এন্টার দিই না, যেটা চলে আসছে কিন্তু। ক্লিয়ার? তাহলে HTML আমরা দেখলাম স্পেস কাউন্ট করে না, কিন্তু কিছু জায়গাতে স্পেস সে কাউন্ট করে। যেমন আমি যাব বডিতে, একটা স্পেস দিলাম। ক্লিয়ার? এখানে কিন্তু সেই স্পেস কাউন্ট করবে, এই জন্য আমি স্পেসের ওটা দেখাই নিয়ে আসলাম আগে। স্পেস দিয়ে আমি বললাম না স্টাইল দেবে কি আমি, তার মানে কি ওকে কালার দেবো, ওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা কী দেবো, যে কোনো একটা কালার দেবো। তাহলে স্টাইল দেবো, তাহলে আমি স্টাইলটা লিখবো আগে, স্টাইল দিয়ে এভাবে লিখবো, দিয়ে আমি এটা কী দেবো, যেহেতু ওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, আমি শুধু ব্যাকগ্রাউন্ডও লিখতে পারি অথবা ব্যাকগ্রাউন্ড কালারও লিখতে পারি। আমি এখন শুধু ব্যাকগ্রাউন্ড লিখবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমি কী রং দেবো, কী রং দেবো বলেন? দিলাম। আচ্ছা, এইবার এইটা আসলো স্টাইল। এটা কিভাবে হলে আমি পরে বলছি, আপনি স্পেসটুকু পর্যন্ত বুঝতে পারছেন তো? এনাফ। আর যে কালার গ্রিন আর ব্যাকগ্রাউন্ড, এটা আমি আসছি পরে। তাহলে আমি দেখে আসি আগে কাজ করছে কিনা। কাজ হয়ে গেছে। এর আগে হয়তো আপনারা দেখছিলেন যে HTML দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। ক্লিয়ার? কিন্তু আমি HTML দিয়ে ওগুলোতে যাব না, কারণ আমার আলটিমেট টার্গেটই হচ্ছে CSS। স্টাইল করার সিস্টেমই CSS। এখন আমি HTML দেখে ওই কিছু জিনিস দিয়ে আমি ওর করতে যাব না। আমার মেন ফোকাসই আছে HTML এর সাথে CSS থাকবে, কারণ CSS দিয়ে সমস্ত ডিজাইন কমপ্লিট করা যায়। এখন কথা হচ্ছে যে এই স্টাইলটা কিভাবে লিখলাম আমি, এবার প্রশ্ন হচ্ছে এটা। আচ্ছা, আমি একটু নিচে আসি, আমি এটা একটু ব্যাখ্যা দিতে চাই। মনে রাখতে হবে যে যে কোনো ট্যাগের স্টার্ট ট্যাগে যায় যদি আমি একটা স্পেস দিয়ে কোনো কিছু লিখি, যে কোনো ট্যাগের স্টার্ট ট্যাগে যায় আমি একটা স্পেস দিয়ে যদি কিছু লিখি তাকে অ্যাট্রিবিউট বলা হয়। মনে থাকবে? মনে থাকবে? তাহলে আমি এই CSSটা দিচ্ছি কিসের মাধ্যমে? অ্যাট্রিবিউটের মাধ্যমে। যদি বলা হয় কখনো যে ইনলাইন, এটা কি ইনলাইন CSS, যেহেতু ট্যাগের সাথে ইনলাইন মানে লাইনে, তাহলে ইনলাইন CSS কী দিয়ে দেওয়া হয়? অ্যাট্রিবিউটের মাধ্যমে। ঠিক আছে? আর অ্যাট্রিবিউট মানেই তো আমরা জানি যে যেটা হচ্ছে বডি ট্যাগ, নট বডি অ্যাকচুয়ালি, যে কোনো ট্যাগের স্টার্ট ট্যাগে যায় একটা স্পেস দিয়ে আমি লিখছি। আচ্ছা, আরও কীভাবে টের পাবো যে এটা একটা অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট নেম সমান দিয়ে ইনভার্টেড কমা। আমরা অ্যাট্রিবিউট আসলে টের পাবো কীভাবে? অবশ্যই অ্যাট্রিবিউট কী থাকবে? অবশ্যই অ্যাট্রিবিউট একটা নাম থাকবে, তার সমান সমান চিহ্ন থাকবে এবং তার ভ্যালুটা কোটেশনের মধ্যে থাকবে। এখন আপনি স্টাইলকে একটু মেলান, যে স্টাইল ওই অ্যাট্রিবিউট নেমের মতো ওই কাজটা করছে কিনা, সে ওই কাজটাই করছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে কোনো ট্যাগের স্টার্টার ট্যাগে যায় একটা স্পেস দিব, একটা নাম থাকবে, অ্যাট্রিবিউটের একটা নাম থাকবে এবং তার ভ্যালুটা সমান সমান দিয়ে ইনভার্টেড কমার মধ্যে থাকবে। এটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো অ্যাট্রিবিউট। ইয়েস, পুরাটা সহ, হ্যাঁ পুরাটা সহই আসলে অ্যাট্রিবিউট এটা, আর এটা অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে এটাকে পুরাটাই আমরা অ্যাট্রিবিউট বলতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে স্টাইল একটা অ্যাট্রিবিউট। তাহলে এই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা কি করতে পারি? এখন আমরা স্টাইল যেহেতু বলছি, স্টাইল অ্যাট্রিবিউট দিলে এখন এই অ্যাট্রিবিউটের সব অ্যাট্রিবিউটের না, স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্রপার্টি ক্লোন ভ্যালু। দেখেন তো স্ট্রাকচারটা ঠিক হচ্ছে কিনা। প্রপার্টি ক্লোন ভ্যালু আমি বলে দিই, এই প্রপার্টি ক্লোন ভ্যালুটা আসলে এই জিনিসটা আমরা দেখবো CSS এর প্রত্যেকটা জায়গাতে, সেটা হোক ইন্টারনাল, হোক ইনলাইন, হোক এক্সটার্নাল, সবখানেই থাকবে এটা। তাহলে এটা যদি সবখানে থাকে তাহলে এটা কিন্তু মূলত CSS এর রুলস, এটা কিন্তু আর অন্য কোনো অ্যাট্রিবিউটের সিস্টেম না। এটা যদি স্টাইল যখন অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার হবে সেই ক্ষেত্রে তার ভ্যালুটা এই ইনভার্টেড কমার মধ্যে তার প্রপার্টি ক্লোন ভ্যালু এভাবে লিখতে হবে। শুধু স্টাইলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, নট আদার্স। হতে পারে আমি এখন আরও অন্য অ্যাট্রিবিউট ইউজ করবো তখন এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে স্টাইল অ্যাট্রিবিউটের সিস্টেমটা কি? এর ভ্যালুটা হবে প্রপার্টি এবং প্রপার্টিটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড আর ভ্যালু। এখন কথা হচ্ছে যে প্রপার্টি আর ভ্যালুটা কী জিনিস? প্রপার্টি আর ভ্যালুটা ঠিক সেই রকম একটা জিনিস যে জিনিসটা মূলত
যেই ট্যাগের আছে, মানে প্রপার্টি বলতে কি বোঝায় আসলে মূলত আমি যদি বলি মানুষের চোখ, নাক, হাত, কান এগুলো প্রপার্টি হতে পারে, তাই না? এগুলো তার বৈশিষ্ট্য হতে পারে বা এগুলো তার সম্পদ হতে পারে। যার নেই সে শুধু বোঝে যে আমার নেই, যার আছে সে বোঝে না। তাহলে এখন যদি আমি বলি যে মানুষের শিং নামে কোনো প্রপার্টি আছে কি? ইম্পসিবল। শিংগুলি মানুষের কোনো প্রপার্টি নেই। মানুষের মাথার চুল এটা একটা প্রপার্টি, কিন্তু আমি যদি বলি গরুর মাথায়, ইম্পসিবল, এই জাতীয় কিছু নেই। তাহলে প্রপার্টিটা আপনি ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাতেই ব্যবহার করতে হবে যে ট্যাগ যদি সাপোর্ট করে। আমি কি বোঝাতে পারলাম? বডি ব্যাকগ্রাউন্ড নামে এটা তার আছেই, বৈশিষ্ট্যই আছে, দিলেই বডির কালারটা চেঞ্জ হবে, পুরো বডির কালারটা চেঞ্জ হবে। ডেফিনেটলি এগুলো আপনাকে ওই সিএসএস এর এগুলো কিওয়ার্ড, এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ 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 না, আমি লিখলাম কিভাবে, চিনলো কিভাবে? কিওয়ার্ড হলে কেবলমাত্র এই প্রোগ্রামটা চিনতে পারছে, বুঝতে পারো? ওটা তো ডেফিনেটলি, এই যদি আমি এটা লিখলাম ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের মতো আরও অনেক কিছু প্রপার্টি আছে, সেগুলো করতে করতে এগুলো মুখস্থ যাবে। আরও দেখবো কিছুক্ষণ পরে, আরও দেখবো। তাহলে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, এবং আমরা তো ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিতে চাচ্ছি, তার মানে ব্যাকগ্রাউন্ডের একটা ওই প্রপার্টির একটা ভ্যালু দিতে চাচ্ছি। তাহলে ওই প্রপার্টির একটা ভ্যালু কি? যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড, তাহলে তার রং দিতে হবে। তাহলে গ্রিন দিছি আমরা, এছাড়া কিছু না। এখানে যদি আমি রেড দিই, এখানে রেড হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা চিনলাম। এখানে রেড না দিয়ে এখানে আগের অবস্থায় যায়, চোখে লাগছে। আচ্ছা, এইবার আমরা চাচ্ছিলাম যে এবার আমরা লেখালেখিতে আসবে একটু। এখন আপনি ক্লিয়ার হবেন। তো লেখালেখির জন্য আসলে মূলত স্টাইল দিতে গেলে আমাকে অবশ্যই তাকে কিসের মধ্যে নিয়ে আসতে হবে? ট্যাগের মধ্যে নিয়ে আসতে হবে। না আমি অ্যাট্রিবিউট দিয়ে দেবো কীভাবে? সিএসএস আপনি কখনোই দিতে পারবেন না যদি তাকে কোনো ট্যাগের মধ্যে রাখা না হয়। রাখা হলেই কেবলমাত্র তাকে স্টাইল বা যেভাবে হোক দিতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না। তাহলে লেখালেখিকে যদি আমি যে ট্যাগের মধ্যে রাখবো সেই ট্যাগের নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। কি ট্যাগ? আরও অনেক ট্যাগের মধ্যে রাখতে পারি, বাট বেসিক্যালি যেটা সেটা হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগ। আচ্ছা, পি ট্যাগের মধ্যে আমি এটা রাখলাম। তো পি ট্যাগের মধ্যে রাখার পরে আসলে চেহারাটা কি পরিবর্তন হয়েছে? না, আগের মতোই আছে, অমনই আছে। রংটা তুলে দিই, ব্ল্যাঙ্ক রাখলেও দেখাবে না। হ্যাঁ, ব্ল্যাঙ্ক রাখলেও পড়তে পারবে না। ওইভাবে আমি রাখলাম, প্রপার্টি ভ্যালু ওইভাবে রাখছে এটাতে, এটার জন্য। তাইলে এটা থাক, এটা আমার লাগবে। তাহলে আমি হ্যালো ওয়ার্ল্ডকে যে কাজটা করতে চাচ্ছি, সেম একটা স্পেস দিচ্ছি এবং স্টাইল দিয়ে আমি সেমভাবে লিখবো, সমান সমান। কোটেশনের মধ্যে আমি কি লিখবো? কোটেশনের মধ্যে আমি লিখবো সেটা হচ্ছে, আমি এখন চাচ্ছি যে পি এর যে ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করতে। তাহলে পি এর ব্যাকগ্রাউন্ড কতটুকু? হ্যালো ওয়ার্ল্ড যতটুকু ততটুকু। তাহলে এটা আমি যেটা দিব সেটা হচ্ছে, আমি দিলাম ব্লু। তাহলে এটা দিলাম, আমি যেটা ব্লু দিলাম, তাহলে ব্লু আসার কথা, আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড এতটুকু পুরো জায়গা দখল করলো কেন? এটা একটা অ্যাডভান্স টপিক, এটা কিছুদিন মানে 2-1 দিন পরে আসবে এগুলো। তাহলে ওর তো এতটুকু হওয়ার কথা ছিল, এত বড় হয়ে গেল, দেখবো আমরা পরে। আচ্ছা, তাহলে হ্যালো ওয়ার্ল্ডের ব্যাকগ্রাউন্ড তো কালার হয়েছে, তাহলে এর ব্যাকগ্রাউন্ডটা আমার ব্লু কালার হইলো। এখন কথা হচ্ছে যে সেম আগে যেমন লিখলাম সেমনই লিখছি। এখন আমি চাচ্ছি যে এর আরও প্রপার্টি ভ্যালু ইউজ করতে। হতে পারে না, লাগতে পারে না যে এটার আমি আরও প্রপার্টি দেবো, ভ্যালু দেবো। আমি চাচ্ছিলাম যে লেখার কালারটা বড়, কালার না, লেখার সাইজটা আমি কী করবো? বড় করব। তাহলে এইটার নাম কি হচ্ছে? এই প্রপার্টিটার নাম হচ্ছে ফন্ট সাইজ। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, আন্দাজে লিখলে কিন্তু হবে না। দিস ইজ কিওয়ার্ড, মনে করেন সিএসএস এর এগুলো কিওয়ার্ড। আমি বাই ডিফল্ট এটা সাধারণত থাকে 16 পিক্সেল। 16 পিক্সেল। তার আগে বলি যে কম্পিউটারের স্ক্রিনে অর্থাৎ ডিসপ্লেতে কোনো জিনিস মাপামাপি করার জন্য যেটা ইউজ করে সেটা পিক্সেল। আরও আছে কিছু জিনিস, তবে আমরা দেখব পিক্সেল মূলত। আরও বেশ কিছু জিনিস আছে, সেটা বেসিক্যালি যেটা সেটা পিক্সেল। পিক্সেলটা হচ্ছে প্রত্যেকটা ডট, যেমন আমরা কোনো জিনিস কিনতে গেলে তার ইউনিট দিতে হয় না, বলতে হয় না যে 10 কেজি কি 5 কেজি, এটা হচ্ছে সেই ইউনিট। তাহলে 16 পিক্সেল থাকে, আমি চাচ্ছিলাম এখানে 30 পিক্সেল করতে। তাহলে ডেফিনেটলি আমাদের এটা চোখে বাঁধবে এখনই। বড় হয়েছে, লেখাটা বড় হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এইবার দেখেন আমি এক প্রপার্টি এবং ভ্যালু এর মধ্যে সম্পর্ক খুলুন। একটা প্রপার্টি একটা ভ্যালু শেষ, আবার আর একটা প্রপার্টি ভ্যালু বসাতে চাচ্ছি আমি।
তো একটা প্রপার্টি ভ্যালুর সাথে আর একটা প্রপার্টি ভ্যালুর সম্পর্ক সেমিকলন, মনে থাকবে এগুলো? আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, অসংখ্য দিয়ে দিতে পারি। এখন আমি চাচ্ছি লেখাটাকে, আমি এখন চাচ্ছি যে লেখাটাকে আমি বোল্ড করতে পারে, লাগে না? আমরা এমএস ওয়ার্ডে তো দেখছি। এইটার নাম হচ্ছে, একটু পরে যায় এটাতে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ড, কিন্তু যদি কোনো প্রপার্টি হোক অথবা ভ্যালু হোক, প্রপার্টি হোক বা ভ্যালুই হোক, এদেরকে যদি এরা যদি এক ওয়ার্ডের বেশি হয়, অর্থাৎ এদেরকে যদি একটা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখা না যায়, যদি মোর দ্যান ওয়ান ওয়ার্ড হয়, একের অধিক, তো সেই সব ওয়ার্ডের মাঝে, সেটা প্রপার্টির অথবা ভ্যালু দুইটার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কি হবে, তাদের মাঝে হাইফেন বসবে। এটা তো আমি এভাবে লিখতে পারছি না, কারণ এভাবে কিওয়ার্ড নেই। ওটা দুইটা ওয়ার্ড, এই জন্য আমাদের দুইটা ওয়ার্ডকে পৃথক করতে হলে হাইফেন ইউজ করতে হবে। হাইফেন ইউজ না করলে কিন্তু ওয়ার্ক করবে না। তাহলে আমরা কি করলাম, আমরা এটা 30 পিক্সেল দিয়ে দিলাম। এবার আমরা চাচ্ছিলাম আর বলি যে যখন আমরা এই যে ইউনিট লিখবো, এটা কিন্তু একটা ইউনিট এবং ইউনিটের যে ভ্যালুটা, এটা কখনো স্পেস বসবে না, ঠিক আছে? এগুলো একটু কেয়ারফুলের ব্যাপার, দুদিন পরে এগুলো মনে করেন পানির মতো হয়ে যাবে। তাও তারপরে যেটা আসবে, আমি লেখাটা বোল্ড করতে চাচ্ছি, তাহলে কি দেবো, ফন্ট ওয়েট। ওকে, তাহলে ফন্ট ওয়েট কি, দেখেন ফন্ট এবং ওয়েট দুইটাই কিন্তু দুইটা ওয়ার্ড, এই জন্য এদের মধ্যে কি হাইফেন বসছে, বোল্ড। এখন দিয়ে দেখি কি অবস্থা, বোল্ড হয়ে গেছে কিন্তু। তাহলে আমরা এই জিনিসটা আসলে দেখতে পাচ্ছি যে এটা পি ট্যাগ লিখলাম এবং পি ট্যাগের মধ্যে আমরা এই জিনিসগুলো ওয়ার্ক করছি, এবং আমরা এভাবে এদেরকে ইন ফিউচারে এভাবে স্টাইল দিতে পারি। আরও যে স্টাইলগুলো আছে যেভাবে দেওয়া, তবে সিএসএস এর মূল কথা কিন্তু প্রপার্টি ভ্যালু। এবার আপনি একটু ইজি করার জন্য যে আসলে সিএসএস কি, তিনটা সিএসএস বলছি, সিএসএসগুলো কি আসলে একই আছে কিনা, ডেফিনেটলি। তাহলে আমরা এখানেও যখন ইউজ করব তখন আমরা এগুলো দিতে হবে, এইটাই। কিন্তু ওইটা, এই ট্যাগকে ধরার রুলসটা একটু আলাদা। আচ্ছা, সহজ। তাহলে আমরা মোটামুটি সিএসএস এর এই অংশগুলো জানলাম, এবং সিএসএস দিয়ে আমরা যখনই এইচটিএমএল করতে এগুলো সিএসএস দিব আমরা। আচ্ছা, আমরা মূলত যেখানে ছিলাম সেটা হচ্ছে লেখাটাকে আমরা কালার করলাম। তো এখন আমরা এইভাবে ছোট ছোট স্টাইল বিভিন্ন জায়গায় দিতে পারবো, বুঝতে পারলাম যেহেতু। এখন আমরা ফিরে আসি আবার এইচটিএমএল এর অংশটাতে, ঠিক আছে? তাহলে এইচটিএমএল এর এই অংশটাতে এবার আমরা দেখবো, এবং যখন আমার মাঝে মাঝে স্টাইল দেওয়ার দরকার হবে, ঠিক এই নিয়ম ফলো করে আমরা স্টাইল দেবো। তাহলে আমরা পি ট্যাগটা চিনলাম, যে কোনো লেখাকে, যে কোনো লেখা না, অ্যাকচুয়ালি লেখা আসলে বেশ অনেক ধরনের হতে পারে। তো মোটামুটি স্বাভাবিক যে লেখাগুলো আছে সেগুলো আমরা প্যারাগ্রাফের মধ্যে দেবো, এবং স্পেশাল টাইপের যে লেখাগুলো থাকবে সেগুলোর জন্য যে স্পেশাল ট্যাগগুলো ইউজ করা হবে সেগুলো আমি এখন বলছি। যেমন H1 হেডার ট্যাগ যেটা বলা হয় মূলত। তো এই হেডার ট্যাগ মূলত কয় ধরনের আছে? 6 ধরনের, H1 থেকে H6 পর্যন্ত। তাইলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এগুলো আমরা বানাইতে থাকি। এগুলো 2। আচ্ছা, তাহলে আমরা আরেকটা আছে H6। তাহলে H6 আমরা এই ট্যাগগুলো একসাথে, এবার হেডার ট্যাগগুলো সবই চিনবো, দেখব আসলে মূলত এগুলো কি। আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, যদি এর মধ্যে কোনো কন্টেন্ট আমি লিখি, ঠিক আছে, এই কন্টেন্টকে আমি সবখানেই দিয়ে দিলাম, এবং এদের চেহারাটা এক্স্যাক্টলি কেমন আমি এখনই টের পাবো যে এদের কাজটা কি মূলত সবার। তো এদের কাজ হচ্ছে এরা আস্তে আস্তে বড় থেকে ছোট হবে, এবং বোল্ড থেকে আস্তে আস্তে কমতে কমতে সে চিকনের দিকে আসবে। তো দেখি এটা কি অবস্থা হয়, আমরা এই যে দেখলাম। তো তাইলে আমরা আসলে H1 থেকে H6 ট্যাগ এইভাবে, H6 থেকে শুরু করে H1 এ, তার মানে এইগুলো উপরে উঠবে। না না না, অ্যাকচুয়ালি আমি এটা একবারে দেখাচ্ছি, কিন্তু এই তো এইভাবে ইউজ হয় না। এটা ইউজ হয় কিভাবে, না সব যে আর এইভাবে ইউজ হবে আমি দেখাচ্ছি, আমার এক্সাম্পল তা তো না। আমি দেখাচ্ছি এইগুলো এইভাবে এই মানে
ইউজ করা হয়। এখন আপনি কিভাবে ইউজ করবেন সেটা আপনার ব্যাপার। এইবার আমি আসি। হবে না কেন? কেন হবে না? তো হবে না কেন? তাহলে এখন আমি যে কাজটা করবো, যে এগুলো ইউজ করব কোথায়, সেই ইউজগুলো আমাকে একটু জানতে হবে। সেটা হচ্ছে আমি যখন আমি H1 রাখলাম, সাপোজ আমি দিলাম এটা কি দি কাউ, আমরা মনে হয় সবাই রচনা দেখিছি এভাবে, তাই না? দি কাউ প্রথমে বড় হাতের থাকে, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে একটু ছোট হাতের হয়ে আসে। যেমন আমি দিলাম দি কাউর পরে যেটা থাকে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনটাকে আমি চাচ্ছিলাম যে H3-তে দিতে, এটা আপনি H2-তে দিতে পারেন বা যেভাবে খুশি সেভাবে দিতে পারেন, তবে এটা সৌন্দর্যের ব্যাপার কোনটা কোথায় কোথায় ইউজ করবেন। বেসিক্যালি বলাই হয় যে H1-কে আপনি একটা পেজে একবারই ব্যবহার করতে পারবেন। H1-কে আপনি কখনোই একটা ওয়েব পেজে, নট ওয়েবসাইট, একটা পেজে একবারই ইউজ করতে পারবেন, এটা এসইওর ক্ষেত্রে বলে দেওয়া হয় না। বাকিগুলো আপনি অহরহ ইউজ করতে পারেন, H2 থেকে H6 যেখানে খুশি সেখানে যত্র ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু H1-কে, কারণ এসইওর ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল, শুধু গুগল না, যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় এই H1-কে, তারপরে H2-কে, H3-কে, এভাবে প্রায়োরিটি দেয়। তবে কখনোই H1-কে লিখতে হয় না, এই জন্য কারণ এটা ব্ল্যাক ওয়েবসাইটে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে দিলাম, আমরা একটু আগে একটা জিনিস দেখে আসি। পি দিলাম, ফার্স্টে আমরা পি দিলাম, পি দিয়ে আমরা কি লিখলাম, প্যারাগ্রাফ দিয়ে আমরা লিখছি দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। ঠিক আছে, এখন এটাকে আমরা চাচ্ছিলাম যে বিভিন্ন আকারে লিখতে, কপি পেস্ট করে বেশি বেশি করে লিখতে, কারণ আমরা একটু কুড়ো, একটু না বাঙালি ভালো কুড়ো। এটা কিন্তু আমি লিখলাম, এইটা লিখে আমি বলেছি স্পেসের কিন্তু কোনো দাম নাই, ঠিক আছে? কিন্তু এই যে একটা ওয়ার্ডের পাশে যে ওয়ার্ড স্পেস, এই সিঙ্গেল স্পেসে কাউন্ট করে নেয়, অথবা এই ট্যাগের মাধ্যমে এখানে যে স্পেস সেটা সে কাউন্ট করে, আদারওয়াইজ HTML স্পেস কাউন্ট করে না। আমি এখানে লাইন ব্রেক করে নিয়ে চলে আসলাম না, ও একবারে দেখাবে। আমি এখানে ডিসপ্লে করার জন্য যেটা করছি সেটা হচ্ছে ইজি করার জন্য এটা দেখালাম। তাহলে আমরা একটু দেখে আসি যে অ্যাকচুয়ালি কেমন লাগে দেখতে। দিকা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমরা অনেক বেশি করে নিলাম যাতে একটু সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, আমরা চাচ্ছি এই পোর্শনটুকু বা এই অংশটুকু ইন্ট্রোডাকশন হোক, হতে পারে না? আমি কিন্তু জাস্ট বানাই দেখাচ্ছি যে এক্স্যাক্টলি আমরা কিভাবে ইউজ করব। আমি এটা H3 অথবা H4 নিলাম, কোনো ব্যাপার না। তো এইটা নিয়ে এইটা যেখানে আমি করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, আমি পি কে নিচে নামাই দিই, কোনো সমস্যা নেই। ইন্ট্রোডাকশন, তো ইন্ট্রোডাকশন আমি যখন দেব, আসছে ইন্ট্রোডাকশন। তাহলে এভাবে আমি কি করতে পারি, তাহলে আমি বুঝতে পারছি আমি H1 কীভাবে ইউজ করবো, H4 কীভাবে ইউজ করবো, H5 কীভাবে ইউজ করবো, সেটা যেখানে প্রয়োজন হবে সেটা সেখানে। তবে কখনোই এই H4-এর যে প্যারেন্টস কখনো H1 হবে না, সরি H4-এর যে চাইল্ড কখনো H1 বা H2 বা H3 হবে না, অবশ্যই ওর থেকে একটু ছোটো ছোটো হবে। আমরা এটা লিস্ট যখন দেখব তখন আমরা এটা দেখব। তাহলে আমরা বুঝতে পারছি যে আস্তে আস্তে এটা কীভাবে, তার ইন্ট্রোডাকশন আছে, তারপরে আমরা কি করতে পারি, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেসক্রিপশন আছে, এভাবে থাকে না? তো এগুলো আমরা কিন্তু এভাবে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কোনো বইয়ের আপনার সাইডে ইন্ট্রোডাকশন ডেসক্রিপশন এমন থাকতে পারে, কিন্তু দিকাও এভাবে থাকে না, দিকাও মাঝে থাকে না? তাহলে দিকাও কোথায়? দিকাওকে ধরতে হলে আমার H1 ট্যাগকে ধরতে হবে, এবং H1 ট্যাগে আমরা কি দেবো, তাকে স্টাইল দেবো এবং বলবো তুমি মাঝে আসো। তাহলে স্টাইল কিভাবে দিতে আমি বলেছি আমি স্টাইল যে কোনো ট্যাগের স্টার ট্যাগে যায় একটা স্পেস দিয়ে তার ভ্যালুটা ইনভার্টেড কমার মধ্যে রাখি। আমি এখন এটাকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যালাইন, এই মাঝে বামে ডানে এটাগুলোকে বলা হয় অ্যালাইন। এখানে এটার নাম হবে টেক্সট অ্যালাইন সেন্টার। কেন হাইফেন দিছি? আমি বলেছি যদি কোনো প্রপার্টি অথবা কোনো ভ্যালু, দুইটার যে কোনো একটা হোক বা দুটাই হোক, এদেরকে যদি এক ওয়ার্ডের মধ্যে রাখা না যায়, অর্থাৎ এর যদি একের অধিক ওয়ার্ড হয়, এখানে হাইফেন বসে, এবং পুরা প্রপার্টি এবং এই ভ্যালু এর মধ্যে কি বসে, সেমিকলন বসে। যদি আমি আরও কোনো প্রপার্টি বা ভ্যালু দিতে চাই, এখানে কি বসবে, সেমিকলন বসবে। এটা কোলন হবে আর এটা সেমিকলন হবে, মনে থাকবে। আমি এটা চাচ্ছি
এইচ ওয়ানের সাধারণত ফন্ট বোল্ড হয়, আমি চাচ্ছি ফন্ট ওয়েট বোল্ড হবে না, আমি পাতলা চাচ্ছি, নর্মাল। আমি কিন্তু কি করলাম, একটা প্রপার্টি ভ্যালু এবং আরেকটা প্রপার্টি ভ্যালুর মধ্যে কী দিলাম, সেমিকলন দিলাম, কিন্তু প্রপার্টি এবং ভ্যালু এর মধ্যে কী দিলাম, কোলন দিলাম। এবং প্রপার্টি অথবা ভ্যালুর যদি এক ওয়ার্ডের মধ্যে না থাকে তাহলে তাদের মধ্যে কি হাইফেন বসে। তাহলে আমরা পাতলা হয়ে গেছে না এবং মাথা চলে গেছে না, তাই না? তাইলে এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারছি HTML এর সাথে কিছু CSS আসছে, এবং এই CSS না দেখালে যেটা হবে সেটা হচ্ছে খালি HTML শিখতে গেলে একটু সাদা সাদা মনে হয়, যে ইন্টারেস্ট পাওয়া যায় না। এখন এই যে কালার টালার আসছে, এখন আমি দিক আর কি রং পরিবর্তন করতে পারো, এবার লেখার রং, নট ব্যাকগ্রাউন্ড। অবশ্যই এবার আসবে, আমাকে যেগুলো মুখস্থ করতে হবে সেই কিওয়ার্ডগুলো, সেটা হচ্ছে ফন্ট ওয়েট, টেক্সট অ্যালাইন, এগুলো আমাকে মুখস্থ করতে হবে, এই প্রপার্টিগুলো, এবং এর রিলেটেড যে ভ্যালুগুলো সেগুলো অটোমেটিক চলে আসবে। যেমন আমি ব্যাকগ্রাউন্ডের ভ্যালু কি, কালার, তো কালার তোমার মুখস্থ করে লাভ নেই, লাভ আছে? কালারের আমি ভালো সিস্টেম ওগুলো দেখাবো আমি পরে, আসবে, আস্তে আস্তে আসবে। তাহলে আমি এখন চাচ্ছিলাম যে এই লেখাটাকে কি করব, কালার করব। তার মানে কি, দিক আর আরও একটা প্রপার্টি আসবে, প্রপার্টি ভ্যালু আসবে, তাহলে সেমিকলন। তো সেমিকলন দিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা যদি ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে চাই, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে কীভাবে, হাইপেন দিয়ে। আমি এর আগে লিখলাম কি, শুধু ব্যাকগ্রাউন্ড, এই জন্য আমাকে লেখা লাগেনি। যেমন এই যে এইখানে, ওই জন্য আমি এটা প্রথম লিখতে চাইছিলাম না, যেহেতু হাইপেনের কথা বলেছিলাম না, এখন তো হাইপেনের কথা বলেছি, এখন আর কোনো সমস্যা নেই, সেম কিন্তু ইফেক্ট দেবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি এখানে দিই, বডি দিচ্ছি কিন্তু, হ্যাঁ, যদি আমি দিই এটা মেরুন, হ্যাঁ বডিতে মেরুন আসছে মেরুন। আমি চাচ্ছিলাম যে এইবার যে অংশটা আসবে সেটা হচ্ছে আমি লেখার কালার চেঞ্জ করব, নট ব্যাকগ্রাউন্ড কালার। লেখার কালারের প্রপার্টি নাম হচ্ছে শুধু কালার, এবং রং তো আমরা জানি, আমার রং এখানে হোয়াইট দেবো, কারণ মেরুন আছে তো ওখানে, হোয়াইট দিলে ভালো লাগবে দেখতে। আপনি যা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আসতে দিকাও হোয়াইট আকারের, দিকাও হোয়াইট আছে। এবার আমি চাচ্ছি যে দিকাও না, আমার পিডাও কী হবে, ইন্ট্রোডাকশনের মধ্যে যে প্যারাগ্রাফগুলো লেখা আছে, অর্থাৎ এই লেখার যেগুলো আছে এগুলো হোয়াইট হোক। তাহলে কি সেম সিস্টেম, কি দেবো, ওখানে তো একটা স্পেস দেবো, একটা স্টাইল দেবো, এবং দিয়ে এটা কি করব, কালার হোয়াইট, সেম সিস্টেম আসছে। তাহলে আমরা এটা মেরুন চেঞ্জ করে দিয়ে আমরা এটা যে কোনো একটা সিলভার কালার দিই, সিলভার দিলাম, আর এখানে এগুলার আমি এখন এগুলো রেড হোক। তাইলে আমরা এগুলো এখানে দেখলাম যে ব্যাকগ্রাউন্ডটা সিলভার হয়েছে এবং এটা রেড হয়েছে। আচ্ছা, এটা কালার একটু চেঞ্জ করি, ব্লু দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্নভাবে এটা চেঞ্জ করতে পারছি, কোনো সমস্যা নেই। আমরা টাইটেলটাকে চেঞ্জ করতে পারলাম H1-কে, এবং প্যারাগ্রাফের কালারগুলো চেঞ্জ করতে পারছি। তাহলে আমরা H1 এবং P ট্যাগ এগুলো কিন্তু আমরা ক্লিয়ার হলাম, তাই না? H1 ট্যাগ এবং H1 ট্যাগ নিয়ে কী কাজ করা হয় এবং H1-কে কীভাবে স্টাইল দেওয়া হয়, আমরা CSS কিন্তু শিখছি, সাথে সাথেই চলে যাচ্ছে। আচ্ছা, HTML শেষ হতে হতে যখন CSS আসবে, তখন HTML-এর অ্যাডভান্সগুলো CSS-এর মধ্যে অর্থাৎ মিক্সড আকারের আসবে। কখনোই কোনোটা যে এই জন্য এটা করা হচ্ছে, এই জন্য এটা করা হচ্ছে, তাহলে কী হবে শুনবেন, এই প্রজেক্ট, এগুলো কিন্তু ছোটো ছোটো প্রজেক্ট দেখাতে কিন্তু মিক্সিং হয়। আর যদি আমি প্রজেক্ট বাদ দিয়ে খালি দেখায়, এগুলো মনে করেন শুধু ভিটামিনের মতো, মনে করেন খাদ্য বাদেই ভিটামিন শরীরে গেলে কি সেগুলো থাকে না, ঠিক বিষয়টা এরকম। এই জন্য এগুলো মিক্সড হচ্ছে, এগুলো আপনারা আস্তে আস্তে প্রজেক্ট করতে করতে এগুলো ক্লিয়ার হয়ে আসবেন। সিরিয়াল আকারে বলতে প্রত্যেকটা লাইনের শেষে কি আমার বিআর লেখা লাগবে? ইয়েস, এগুলো অ্যাডভান্স টপিকস আমি আগে বলছি। কিছু ট্যাগ আছে, এইটার জন্য আমি পুরো একটা দিনই লাগাবো, একটা নেই দুইটো দিনই আছে CSS-এর, সেটা হচ্ছে ইনলাইন এবং ব্লক। পি ট্যাগটা হচ্ছে ব্লক, এই জন্য এর বিআর ট্যাগ দেওয়া লাগেনি। H1 H4 এগুলো ব্লক, এর বিআর ট্যাগ লাগে না। কিন্তু আমি যদি এখানে স্প্যান নামে একটা ট্যাগ ইউজ করি, তাহলে ওর বিআর ট্যাগ লাগবে। বোঝা গেছে? এগুলো আমি পরে বলবো, এখন না।